হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কালো পর্দার ওদিকের শেষ পর্ব নিয়ে। গল্প শোনাবার আগে শুধু বলে রাখি, যদি আমার পড়া গল্প এবং গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালো পর্দার ওদিকের শেষ পর্ব। দীপু একটুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, আমরা এখানে এলাম কেন? এই রাস্তায় কি দেখবার আছে? ডমরুজি হাসলেন, তারপর বললেন, এমনিতে এই রাস্তাটাতে দেখার কিছুই নেই, দেখতেও সুন্দর নয়। তাছাড়া বড্ড লোকজনের ভিড় আর গোলমাল, তাই না? কিন্তু ওই দিকে তাকিয়ে দেখো তো, কিছু মনে পড়ে কি না? ডমরুজি একদিকে আঙুল তুলে দেখালেন। সেখানে একটা মোটর গ্যারেজ, দু তিনটে ভাঙাচোরা গাড়ি রাস্তার ওপর পড়ে আছে। সেখানে কয়েকজন লোক দাঁড়িয়ে, তাদের মধ্যে একজন লম্বা চেহারার মানুষ মাটির ভাঁড়ে চা খেতে খেতে ঠিক সেই সময় পেছন ফিরে তাকালো। দীপু চমকে উঠে বলল, ডাক্তার কাকা, উনি এখানে কি করছেন? ডমরুজি বললেন, চলো আর একটু কাছে এগিয়ে যাওয়া যাক। এত ভিড়ের মধ্যেও ওদের এগিয়ে যেতে কোনো অসুবিধে হলো না। কেউ ওদের দেখতে পাচ্ছে না, কারোর গায়ে ধাক্কা লাগছেও না। মোটর গ্যারেজের খুব কাছাকাছি এসে দীপু আবার চমকে উঠল। সে ডেকে উঠল, বাবা! সত্যি একটা কাঠের টুলে বসে আছেন দীপুর বাবা, মুখে খানিকটা ক্লান্তির ছাপ। তিনিও ভাঁড়ের চা খাচ্ছেন আর কথা বলছেন পাশের এক ভদ্রলোকের সঙ্গে। দীপু নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না। বাবা, ডাক্তার কাকা এই একটা অচেনা শহরে কি করছেন? বাবার অসুখ সেরে গেলেও এখানে আসবেন কেন? আর ডাক্তার কাকা অত ব্যস্ত মানুষ। দীপু ছুটে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই ডমরুজি মুচকি হেসে বললেন, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তুমি তো ওদের স্বপ্নে দেখছো। দীপু থেমে গিয়ে বলল, ও, স্বপ্নে তো অনেক কিছু উল্টোপাল্টা দেখা যায়। বাবা তাহলে বাড়িতেই আছেন? হুম, উনি এখানেই এসেছেন। আপনি কি যে বলছেন কিছুই বুঝতে পারছি না। একবার বলছেন স্বপ্ন, একবার বলছেন সত্যি। তোমার আর তোমার দিদির কোনো খোঁজ না পেয়ে তোমার বাবা মা ব্যস্ত হয়ে পড়েছেন, তাই ওরা দল বেঁধে বেরিয়ে পড়েছিলেন তোমাদের খোঁজে। আমাদের খোঁজে ওরা এখানে আসবেন কেন? ওরা আসছিলেন পুলিশের একটা জিপ গাড়িতে। ওই যে তোমার বাবা যার সঙ্গে কথা বলছেন, তিনি পুলিশ অফিসার। রাস্তায় খুব ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলেন, জিপটা উল্টে গেল। যাই হোক, বেশি বিপদ হয়নি, কারুর তেমন লাগেনি, কিন্তু গাড়িটা খারাপ হয়ে গেছে। তাই গাড়িটা ঠেলতে ঠেলতে নিয়ে এসেছেন এখানে। গাড়ি ঠিক না হলে তো আর যেতে পারবেন না। আপনি এত সব কথা জানলেন কি করে? সেটা তোমাকে বুঝিয়ে বলা মুশকিল। আমি কি করে যেন সব জেনে যাই। আপনি এমন সব কথা বলছেন, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আপনি সব সত্যি কথা বলছেন তো? আমি মিথ্যে কথা একদম বলতেই পারি না। বাবা আমাদের জন্য চিন্তা করছেন। আপনি বাবাকে আমার আর দিদির খবর আর জ্যাঠামশাইয়ের খবর জানিয়ে দিন না। তার যে কোনো উপায় নেই, খবর জানানোর উপায় নেই। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা তো তোমাকে একটু আগেই বললুম। তোমার সঙ্গে আমার পুকুর পাড়ে যেখানে দেখা হয়েছিল, ঠিক সেইখানে তোমায় ফিরিয়ে দিয়ে আসতে পারি। জ্যাঠামশাইকে বাদ দিয়ে? উনি যে যেতে চাইছেন না, আমি জোর করতে পারি না। জ্যাঠামশাইকে আপনি নিয়ে এসেছেন কেন আপনার কাছে? আপনি... কথা বলতে বলতে দীপু থেমে গেল। তার বাবা তার থেকে মাত্র 5-6 হাত দূরে বসে আছেন। মনে হচ্ছে যেন তিনি এক দৃষ্টে চেয়ে আছেন দীপুর দিকেই। তাহলে কি বাবা দেখতে পাচ্ছেন তাকে? দীপু আরো এগিয়ে গিয়ে বলল, বাবা,
আমি জ্যাঠামশাইকে খুঁজে পেয়েছি। বাবা মুখ ফিরিয়ে বললেন। গাড়িটা সারাতে আর কত দেরি? দীপু আবার খুব জোরে বলল, বাবা আমি এখানে, আমরা ভালো আছি, আমাদের কোনো বিপদ হয়নি। বাবা বললেন, আর একটা গাড়ি ভাড়া করা যায় না? এত দেরি হচ্ছে, আমার একটুও ভালো লাগছে না। দীপু হতাশ হয়ে গেল। বাবা সত্যিই শুনতে পাচ্ছেন না তার কথা। দীপু বাবার হাত চেপে ধরল। বাবা অনায়াসেই সেই হাত তুলে মুখ মুছলেন। দীপু স্বপ্নের মধ্যেই তাহলে বাবাকে দেখছে। স্বপ্ন কখনো হুবহু বাস্তবের মতন হয়? দীপু পেছন ফিরে তাকিয়ে দেখল ডমরুজি অদৃশ্য হয়ে গেছেন। তাহলে দীপু এখন কি করবে? এই স্বপ্নের মধ্যেই বন্দী হয়ে থাকবে? সঙ্গে সঙ্গে সবকিছু অন্ধকার হয়ে গেল। সে আর কিছুই দেখতে পাচ্ছে না। একেবারে ঘন কুচকুচে অন্ধকার। তার মধ্যে শুধু শোনা যাচ্ছে একটা কোনো পাখির ডাক। সেই পাখির ডাকটা তার মায়ের গলার আওয়াজের মতন। মা যেন ডাকছেন, দীপু, দীপু। আবার আলো ফুটলো আস্তে আস্তে। দীপু দেখল সে শুয়ে আছে আম বাগানে, ঘাসের ওপর। ওপরে আম গাছের ডালে বসে সত্যিই একটা কোকিল কুহু কুহু করে ডাকছে। দীপু আস্তে আস্তে উঠে বসল। এবারে কি তার ঘুম ভেঙেছে, না এটাও স্বপ্ন? কিছুই বুঝবার উপায় নেই। কাছেই বসে আছেন জ্যাঠামশাই। তিনি মাথা নিচু করে ঝুঁকে গভীরভাবে কি যেন দেখছেন মাটিতে। দীপু আলতোভাবে ডাকল, জ্যাঠামশাই। জ্যাঠামশাই মুখ ফিরিয়ে তাকিয়ে হাসলেন। তারপর বললেন, কি রে দীপু, এখন কেমন লাগছে? জ্যাঠামশাই তার কথা শুনতে পেয়েছেন। তাহলে বোধহয় এটা স্বপ্ন নয়, কিংবা দুজনে আবার একই স্বপ্নের মধ্যে। দীপু বলল, জ্যাঠামশাই কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। একটু আগে বাবাকে দেখলুম। জ্যাঠামশাই একটু অবাক না হয়ে কৌতুকের সুরে বললেন, তাই নাকি? কেমন আছে খোকন? আমি যে কেন ওদের দেখতে পাই না? তোর মাকে দেখতে পাসনি? না। তুই আর এখানে থেকে কি করবি দীপু? তুই ছেলে মানুষ, তোর বেশি দিন ভালো লাগবে না। তাছাড়া তোর জন্য সবাই চিন্তা করবে। জ্যাঠামশাই, আমি তো আপনাকে খুঁজতেই কলকাতা থেকে এসেছি। আমার খোঁজ তো পেলি, দেখলি আমি কত ভালো আছি। এবারে ফিরে গিয়ে সবাইকে সেই কথা বলিস। কি বলবো? সবাই যখন জিজ্ঞেস করবে আপনি কোথায় আছেন, কি উত্তর দেব? হ্যাঁ, সেটা খুব শক্ত বটে, লোককে বোঝানো যাবে না। তুই বরং বলিস যে জ্যাঠামশাই সাধু হয়ে চলে গেছেন। আমি অনেক করে বোঝালুম, তবু তিনি ফিরে এলেন না। জ্যাঠামশাই, আপনি এখানে এলেন কি করে? ওই যে উনি ডমরুজি, ওকে কি আপনি আগে চিনতেন? না, তবে একবার চেনার পর আর আমি ওকে ছাড়তে চাই না। লোকটি অদ্ভুত গুণী, বুঝলি? উনি কি অন্য পৃথিবী থেকে এসেছেন? আমাদের মতন মানুষ নন? না না, এসব কথা কে বলল তোকে? উনি আমাদেরই মতন মানুষ, খুব বড় তান্ত্রিক সাধক, কিন্তু উনি মাঝখানে আটকা পড়ে গেছেন। তার মানে? ওদের সাধনার একটা স্তর আছে, বুঝলি? একটা বিশেষ সাধনা আছে, যার জোরে এইসব মানুষেরা মাটি থেকে শূন্যে উঠে যেতে পারেন, অদৃশ্য হয়ে বিচরণ করতে পারেন, ইচ্ছে মতন স্বপ্ন সৃষ্টি করতে পারেন। বড় বড় সাধকদের এই রকম ক্ষমতা থাকলেও তা অন্য কারুকে বলেন না। আমাদের এই ডমরুজি ঠিক সাধু নন, আগে ছিলেন ম্যাজিশিয়ান, নানা জায়গায় ঘুরে ঘুরে ম্যাজিক দেখাতেন। দীপু এবারে খানিকটা উৎসাহিত বোধ করল। ও ম্যাজিশিয়ান, তাহলে তো খুব ভয় নেই। ম্যাজিশিয়ানরা হিপনোটিজম জানে। লোকের চোখের দিকে তাকিয়ে যা বলে লোকে তাই বিশ্বাস করে। কমিক স্ট্রিপের ম্যানড্রেক যেমন দস্যুদের হাতে রাইফেল দেখে বলে ওঠেন, ওটা তো রাইফেল নয়, সাংঘাতিক একটা সাপ, অমনি দস্যুরা সত্যি সত্যি রাইফেলটাকে সাপ ভেবে ভয় পেয়ে মাটিতে ফেলে দেয়। দীপু বলল,
আমাদের হিপনোটাইজ করে রেখেছে? জ্যাঠামশাই বললেন, না রে বোকা, এটা সেরকম ব্যাপার নয়। শোন আগে আসল ব্যাপারটা। ডমরুজি তো ম্যাজিশিয়ান ছিলেন আগে। উনি শুনেছিলেন যে সাধু সন্ন্যাসীরা অদৃশ্য হবার মন্ত্র, আকাশ দিয়ে চলাচল করার উপায় জানে। উনি অনেক সাধুর কাছে ঘুরতে লাগলেন সেই গুপ্ত বিদ্যা শেখার জন্য। বেশিরভাগ সাধুই কিন্তু ওই বিদ্যা জানে না, মিথ্যে কথা বলে। ঘুরতে ঘুরতে ডমরুজি একজন সাধুকে পেয়ে গেলেন। তিনি বললেন তিনি অর্ধেকটা জানেন, পুরো জানেন না। ডমরুজি সেটাই শেখার জন্য জোর করতে লাগলেন। এখন ওর অবস্থা হয়েছে অভিমন্যুর মতন। তুই অভিমন্যুর কাহিনী জানিস তো? হ্যাঁ জানি, চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়েছিল আর বেরোতে পারেনি। ঠিক তাই, ডমরুজি আর কিছুতেই বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছেন না। তার ফলে অবশ্য আমার খুব ভালো হয়েছে। ওর সঙ্গে দেখা না হলে কি জানতে পারতুম যে আমাদের চোখে দেখা জগতের পাশাপাশি আর একটা জগৎ আছে। আমরা খালি চোখে যত জীবজন্তু বা মানুষ দেখি, তার বাইরেও আরও অনেক রকম প্রাণী আছে যাদের অন্য কেউ দেখতে পায় না। নতুন নতুন রং আছে। গাছেরা নিজেদের মধ্যে কথা বলে, ঝগড়া করে। রোদ্দুরের মধ্যেও যেন বৃষ্টি পড়ে। ডমরুজির সঙ্গে আপনার দেখা হলো কি করে? উনি মাঝে মাঝেই জোর করে ফিরে যাওয়ার চেষ্টা করেন। উনি একদিন আমার পেয়ারা বাগানে নামবার চেষ্টা করেছিলেন। যে পেয়ারা বাগানটা পুড়ে গেছে? হ্যাঁ, লোকে যাকে অদৃশ্য হয়ে যাওয়া বলে। উনি তো ঠিক সেই অবস্থায় নেই। উনি আছেন স্বপ্নের জগতে। সেখান থেকে ফেরবার চেষ্টা করলেই আগুন জ্বলে ওঠে। এমনকি আকাশের মেঘও দাউ দাউ করে জ্বলতে থাকে। সে কি অপূর্ব দৃশ্য! ওই তো উনি এসে গেছেন, ওকেই সব কথা জিজ্ঞেস কর। মুখ ফিরিয়েই দীপু ডমরুজিকে দেখতে পেল। তিনি একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। তার মুখখানি খুব বিষণ্ণ। দীপুর সঙ্গে চোখাচোখি হতে তিনি কাঁদতে শুরু করে দিলেন। দারোগাবাবু দু হাত দিয়ে মাথা চাপা দিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, ওরে বাবা রে, এ কি কাণ্ড শুরু হয়ে গেল! এত ঝড় বৃষ্টি বাপের জন্মে দেখিনি। মাথায় বাজ ভেঙে পড়বে না তো? আজ আমি আবার টুপিটাও পরে আসিনি। এত কাণ্ডের মধ্যেও ইরানির হাসি পেয়ে গেল। দারোগাবাবুর কি ধারণা মাথায় টুপি পরলে বাজ আটকানো যায়? দেবীদাস ভয়ে ঠক ঠক করে কাঁপছে। খয়েরলাল নদীর ধার থেকে ফিরে আসবার পথে একেবারেই ভিজে গেছে। সে দাঁড়িয়ে আছে কুঁড়ে ঘরটির দরজার সামনে। তার গায়ে বৃষ্টির জলে ছাঁট লাগছে, তাতে তার গ্রাহ্য নেই। খয়েরলাল ভুরু কুঁচকে তাকিয়ে আছে বাইরের দিকে। একসময় বলল, সত্যিই বড় আশ্চর্য ব্যাপার। খানিকটা দূরে ওই মাঠে দেখতে পাচ্ছি কয়েকটা গরু চড়ছে। ওদের গা একেবারেই শুকনো। ওখানে এক ফোঁটা বৃষ্টি নেই। সাধু বাবা বললেন, এই রকমই হয় এখানে। তুমি এখানে নতুন এসেছ তো, তাই জানো না। হঠাৎ হঠাৎ শুধু একটুখানি জায়গা জুড়ে ঝড় বৃষ্টি নামে। খয়লাল বলল, এর নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক কারণ থাকবে। খবরের কাগজের লোকেরা এই আশ্চর্য ব্যাপারটার খবর পায়নি। এর তো ভালো রকম তদন্ত হওয়া দরকার। দারোগাবাবু ফোঁস করে বললেন, তুমি আর তদন্তের কথা তুলো না। হেডকোয়ার্টার থেকে তাহলে আমার ওপরেই দায়িত্ব চাপাবে। পুলিশে কাজ নিয়ে শেষে ঝড় বৃষ্টি কেন হয় তা তদন্তও করতে হবে নাকি? এসপি সাহেব হয়তো হুকুম করবেন ঝড় বৃষ্টিকে গ্রেফতার করে আনো। একেই তো একটি ছেলে হারানোর খোঁজে এসে প্রাণ যায় যায় অবস্থা। খয়লাল বলল, শুধু একটা ছেলে নয়, একজন বুড়ো মানুষও হারিয়েছে। এ তলার থেকে আরও কেউ কেউ এরকম উধাও হয়ে গেছে কিনা তাই বা কে জানে। সবাই তো আর থানায় খবর দেয় না। দারোগাবাবু বললেন, আমি এ মাসেই এখান থেকে ট্রান্সফার নেওয়ার চেষ্টা করব। বাপ রে বাপ, বৃষ্টি কি থামবে না? আবার খুব জোরে বাজ পড়ার শব্দ হলো। খয়লাল সাধু বাবাকে জিজ্ঞেস করল, এই মেয়েটি যে ভাই হারিয়ে গেছে সে কথা আপনি আগে থেকেই জানতেন তাই না? ঠিক করে বলুন তো।
সাধু বাবা বললেন, না, আগে জানতাম না, তবে ওর জ্যাঠামশাই যে এখান থেকে হঠাৎ চলে গেছেন তা জানা ছিল। মেয়েটিকে দেখেই বুঝলেন যে ওর একটি ভাই আছে, আর সেও ওদের জ্যাঠামশাইয়ের মতন হারিয়ে গেছে। ছেলেটি তার জ্যাঠামশাইয়েরই কাছে গেছে। এবারে ইরানি এগিয়ে এসে বলল, দীপু জ্যাঠামশাইকে খুঁজে পেয়েছে? কোথায়? তাহলে সে কথা সে আমাকে জানালো না, তা তো হতেই পারে না। সাধু বাবা ইরানির চোখের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন কয়েক পলক, তারপর শান্তভাবে বললেন, ভয় নেই, তোমার ভাইয়ের কোনো বিপদ হয়নি। সে কোথায় গেছে আপনি বলতে পারেন? না, ঠিক বলতে পারি না, একটু একটু জানি, সবটা জানি না। দারোগাবাবু এবার বেশ রাগের সঙ্গে বললেন, ও মশাই, ও সাধু বাবা জীবন, খুব যে বড় বড় কথা বলছেন, এই ঝড় বৃষ্টি থামিয়ে দিতে পারেন না? দেখি কি রকম আপনার মন্ত্রের জোর। সাধু বাবা বললেন, আমার মন্ত্রের জোর আছে, আমি তো সে কথা বলিনি। এই যে চোরটার গায়ে কি মন্ত্র পড়ে জল ছেটালেন আর ওর গায়ের ব্যথা সেরে গেল? ওর ব্যথা এমনিতেই সারত, আমি জল ছেটালুম বলে একটু তাড়াতাড়ি সারল। এই ঝড় বৃষ্টিও খানিক পরেই আপনা আপনি থেমে যাবে, আর একটু ধৈর্য ধরুন। কি করে জানলেন আর একটু পরেই থামবে? অসময়ের ঝড় বৃষ্টি তো বেশিক্ষণ থাকে না। খয়লাল হঠাৎ ঢিপ করে সাধু বাবার পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করল, তারপর হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল, আপনি সত্যিই একজন মহাপুরুষ। সাধু বাবা একটু হেসে বললেন, হঠাৎ তোমার এরকম ভক্তি হলো যে? আমি তো মহাপুরুষ নই, আমি সাধারণ একজন সন্ন্যাসী। খয়লাল বলল, আমি আগে যত সাধু সন্ন্যাসী দেখেছি তারা প্রায় সবাই ভণ্ড সাধু। যে যত ভণ্ড সাধু সে তত বড় বড় কথা বলে। আপনি গেরুয়া কাপড় পরেও খুব স্বাভাবিকভাবে কথা বলছেন বলেই আপনাকে মহাপুরুষ হিসেবে মানছি। সাধু বাবা বললেন, বড় বড় কথা আমি জানি না, তা বলবো কি করে? বেশি লেখাপড়াও তো শিখিনি। খয়রলাল বলল, তবু আপনাকে অনুরোধ করছি, একটা কথার উত্তর দিন, আপনার কি কোনো অলৌকিক ক্ষমতা আছে? সাধু বাবা একটুক্ষণ চিন্তা করে বললেন, না, সেরকম কিছু নেই, তবে অন্য লোক যা দেখতে পায় না সেরকম কিছু কিছু জিনিস আমি দেখতে পাই। আপনি অনেক দূরের কোনো জিনিস বা ঘটনা দেখতে পান? 20 মাইল 50 মাইল দূরের? কখনো কখনো পাই, সব সময় পাই না। আপনি মানুষের মুখ দেখে তার পরিচয় বুঝতে পারেন? তাও কখনো কখনো বুঝি, সব সময় বুঝি না। আমার মুখ দেখে কিছু বুঝেছেন? আমি কি রকম মানুষ বলতে পারেন? তুমি তুমি আগে ট্রেনে ডাকাতি করতে, তাই না? একবার ধরা পড়ে গিয়েছিলে, ঠিক বলছি। পুলিশের একজন বড় কর্তার তোমাকে দেখে দয়া হয়, তিনি তোমার শাস্তি কমিয়ে দিয়ে পুলিশে চাকরি জুটিয়ে দিয়েছেন। তুমি এখন ডাকাত ধরার কাজ করো, ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াও। মিলেছে কি? কি জানি, নাও মিলতে পারে। প্রত্যেকটা কথা মিলেছে। আমি এদিকে এসেছিলাম একটা ছিচকে ডাকাত দলের খোঁজে, তারা কোথায় লুকিয়ে আছে তা আপনাকে বলতে হবে। অত আমি পারবো না বাপু, যাদের দেখিনি তারা কোথায় আছে কি করে বলবো? এই মেয়েটির যে ভাই হারিয়ে গেছে সেটা ওর মুখ দেখেই আপনি বুঝতে পেরেছেন। ওর ভাই কোথায় আছে তা আপনি দেখতে পাচ্ছেন না? না, দেখতে পাচ্ছি না, তবে আন্দাজ করতে পারি। সাধু বাবা ইরানির দিকে ফিরে বললেন, তোমার ভাইকে ফিরিয়ে আনার দু একটা চেষ্টা করা যেতে পারে। প্রথমে একটা কাজ করা যাক, তুমি খুব মন দিয়ে অন্য কোনো কিছু চিন্তা না করে শুধু তোমার ভাইয়ের মুখটা মনে রেখে ওর নাম ধরে ডাকতে পারবে? ইরানি মাথা নেড়ে বলল, হ্যাঁ, পারবো। তুমি ওই বৃষ্টির মধ্যে চলে যাও মা, তারপর ডাকো তো তোমার ভাইকে। ইরানি সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে গেল বাইরে। তারপর বৃষ্টি অগ্রাহ্য করে চোখ বুজে প্রাণপণে চিৎকার করে ডাকতে লাগলো, দীপু, দীপু। কুড়ে ঘরের দরজার কাছে সবাই ভিড় করে দাঁড়িয়ে দেখছে ইরানিকে। হাঁটু গেড়ে বসে পড়েছে ইরানি। হাজার হাজার তীরের মতন বৃষ্টির ঝাঁক যেন বিঁধে যাচ্ছে তার গায়ে।
এত জোর বৃষ্টি সাধারণত দেখা যায় না। শব্দ হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতন। সেই শব্দ ছাপিয়েও শোনা যাচ্ছে ইরানির তীক্ষ্ণ গলার ডাক, দীপু, দীপু, দীপু। দারোগাবাবুর এই দৃশ্য সহ্য হলো না। বিরক্তিতে তার মুখখানা একখানা ভীমরুলের চাক হয়ে গেল। একটু পরেই তিনি বলে উঠলেন, এসব কি পাগলের কাণ্ড হচ্ছে? মেয়েটাকে এই বৃষ্টিতে ভিজাচ্ছেন? ওর নিউমোনিয়া হয়ে যাবে যে। সাধু বাবা বললেন, ভয় নেই, সেরকম কিছু হবে না। দারোগাবাবু বললেন, দেখুন মশাই, আপনি সাধু সন্ন্যাসী মানুষ, আপনার মুখের ওপর কিছু বলতে সাহস হয় না। মন্তর টন্তর দিয়ে কি করে দেবেন তার ঠিক নেই। তবু একটা কথা জিজ্ঞেস করছি, মেয়েটার যদি কিছু কঠিন অসুখ হয় তার জন্য আপনি দায়ী হবেন? সাধু বাবা বললেন, অল্প বয়স, বৃষ্টি ভিজলে কি আর এমন ক্ষতি হবে? বাচ্চারা তো ইচ্ছে করে প্রায়ই এমন ভেজে। তা আপনি যদি চান তাহলে মেয়েটিকে ডেকে ফিরিয়ে আনুন। খয়রলালের কথাবার্তায় যে একটা ওপর চালাকির ভাব ছিল, এখন আর সেটা নেই। সে যে নিজেই আগে ট্রেনে ডাকাতি করত, এটা সাধু বাবা তার মুখ দেখে বলে দিয়েছেন। এই জন্য তার খুব ভক্তি হয়েছে সাধু বাবার ওপর। সে এবারে বলল, না না, সাধু বাবা যা বলছেন তাই করতে দিন, উনি গুণী লোক। পরের মুহূর্তেই ঠিক ম্যাজিকের মতন একসঙ্গে তিনটে কাণ্ড হলো। প্রচণ্ড জোরে বাজ ডাকার শব্দ হলো, বৃষ্টি থেমে গেল হঠাৎ, আর ইরানি লুটিয়ে পড়ল মাটিতে। দারোগা বাজের শব্দে দু হাতে মাথা চাপা দিলেন এবং ইরানের লুটিয়ে পড়ার দৃশ্য দেখে তার চোখ কপালে উঠল। মাথা থেকে হাত নাবিয়ে তিনি সাধু বাবার কাঁধ চেপে ধরে বললেন, মেরে ফেললেন? আপনি মেয়েটাকে মেরে ফেললেন? খয়রলাল ছুটে গেল ইরানির দিকে। সাধু বাবা বলতে লাগলেন, ছাড়ুন, আমাকে ছাড়ুন, মেয়েটিকে আগে গিয়ে দেখি। দারোগাবাবু বজ্র মুষ্টিতে তাকে ধরে রেখে বললেন, না, ছাড়ব না। আপনি সাধু হন আর যাই হন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। খয়রলাল চেঁচিয়ে বলল, এদিকে একবার আসুন তো, ঠিক বুঝতে পারছি না। সাধু বাবা দারোগাবাবুর দিকে মুখ করে কঠিনভাবে বললেন, ছেলে মানুষই করবেন না, ছাড়ুন আমাকে। মেয়েটির যদি সত্যি কিছু হয় তবে তার ফল ভোগ করতে হবে আপনাকেই। দারোগাবাবু এতেও সাধু বাবাকে একেবারে ছাড়লেন না। তার একটা হাত ধরে টানতে টানতে নিয়ে এলেন ইরানির কাছে। খয়রলাল বলল, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। দারোগাবাবু বললেন, মাথায় বাজ পড়েছে। কি আওয়াজ, যেন একসঙ্গে 10খানা কামান। এই বাজ পড়লে কেউ বাঁচে? দেখছো না, মুখখানা নীল হয়ে গেছে। সাধু বাবা নিচু হয়ে ইরানির কপালে হাত ছোঁয়ালেন। ইরানির চোখ দুটো বোজা। উনি আঙুল বুলিয়ে দিলেন চোখের পাতায়। তারপর বললেন, ভয় নেই, কিছু ভয় নেই। দারোগাবাবু বললেন, দেখুন তো নিঃশ্বাস পড়ছে কিনা। সাধু বাবা বললেন, বললুম তো ভয় নেই, মেঘের গর্জন হলেই মাটিতে বাজ পড়ে না। দারোগাবাবু বললেন, জল নিয়ে এসো, ওর মাথায় জল ছেটাও। সাধু বাবা বললেন, আশ্চর্য, এতক্ষণ যে বৃষ্টিতে ভিজেছে তার মাথায় আবার জল দিতে হবে কেন? কিচ্ছু দরকার নেই। তিনি ইরানিকে পাজাকুলা করে তুলে নিয়ে চলে এলেন ঘরের মধ্যে। তার নিজের বিছানায় শুইয়ে দিয়ে বললেন, থাক, ও এমনি থাক। দারোগাবাবু বললেন, ওর বাপ মায়ের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কলকাতা থেকে এত দূরে পাঠিয়ে দিয়েছে, সঙ্গে বড় কেউ আসেনি। ছেলেটা গেল নিরুদ্দেশ হয়ে, আর মেয়েটা শ্মশান ঘাটে অজ্ঞান হয়ে পড়ে রইল। এখন ওদের বাপ মায়ের কাছে কি করে খবর পাঠাই? কোথায় বাড়ি তাও তো জানি না। খয়রলাল বলল, মেয়েটার সত্যি খুব সাহস। ট্রেনে আমার সঙ্গে দেখা হয়েছিল তো, সেই ট্রেনের কামরাতেই একদল চ্যাংড়া ডাকাত উঠেছিল। তাদের সঙ্গে রিভলভার পর্যন্ত ছিল। আমি তো দেখেছি ডাকাতের সামনে পড়লে কত হোমরা চোমরা লোকও ভয়ের চোটে কেঁদে ফেলে, কিন্তু এই মেয়েটা ভয় পায়নি। ডাকাতের মুখে মুখে কথা বলেছে। বলতে পারেন অনেকটা ওর জন্যই আমি ডাকাত দলটাকে ঘায়েল করতে পেরেছি। সাধু বাবা বললেন,
মেয়েটির মনে জোর খুব সাংঘাতিক। ওই যে আমি বললুম, আর কোনো কিছু না ভেবে শুধু তোমার ভাইয়ের মুখটা চিন্তা করো। সেটা করা খুব শক্ত, সবাই পারে না। কোনো একটা জিনিস চিন্তা করতে গেলেই অন্য আরও 5 রকম কথা মনে আসে। খয়রলাল জিজ্ঞেস করল, আপনি ধ্যান করার কথা বলছেন? সাধু বাবা বললেন, হ্যাঁ, তা বলতে পারো। কেউ ভগবানের নামে ধ্যান করে, কেউ কোনো মানুষের জন্য ধ্যান করে। সত্যিকারের এক মনে কারুর কথা চিন্তা করতে পারলে অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতে হয়। এই মেয়েটিরও তাই হয়েছে। দারোগাবাবু বললেন, এখন তো ওর চিকিৎসা দরকার। সাধু বাবা বললেন, কিচ্ছু দরকার নেই। আপনি দায়িত্ব নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছি। চলুন আমরা বাইরে যাই। এখানে বেশি কথাবার্তা বললে ওর অসুবিধে হবে। বৃষ্টি থামতেই দেবীদাস তার বউ আর ছেলে মেয়েদের নিয়ে সরে পড়েছে। রোদ উঠে গেছে। আকাশে ভাসছে সাদা সাদা পাতলা মেঘ। একটু আগে যে এখানে সাংঘাতিক ঝড় বৃষ্টি হয়ে গেছে তা বোঝার কোনো উপায় নেই, শুধু মাটি ভিজে আছে। খয়রলাল বলল, সাধু বাবা, একটা কথা বুঝিয়ে দেবেন? আপনি বৃষ্টির মধ্যে ওই মেয়েটিকে পাঠালেন ওর ভাইয়ের নাম ধরে ডাকবার জন্য। ওর ভাই কি এ ডাক শুনতে পাবে? সে কি কাছাকাছি আছে? দারোগাবাবু বললেন, হ্যাঁ, এটা জানতে চাই। আমাকে রিপোর্ট লিখতে হবে। যা ঘটল সব যদি লিখি তাহলে যে কেউ ভাববে আমি গাঁজাখুরি গপ্প বানিয়েছি। বৃষ্টিতে সাধু বাবার ধুনি নিভে গেছে। ঘর থেকে তিনি কয়েকখানা শুকনো কাঠ এনে আবার আগুন জ্বালাতে লাগলেন। আগুন জ্বলে ওঠার পর তিনি বললেন, আমি যা বলবো তা হয়তো আপনাদের বিশ্বাস হবে না। আপনাদের বিশ্বাস একরকম আর আমার বিশ্বাস অন্যরকম। আমি যা ভালো বুঝেছি তাই ওকে করতে বলেছি। দারোগাবাবু বললেন, তা বলে একটা কিছু কারণ তো থাকবে। চতুর্দিকে খুঁজে দেখা হয়েছে, ওর ভাইকে পাওয়া যায়নি। আর এখানে বসে বসে চেঁচিয়ে ডাকলেই তার সন্ধান পাওয়া যাবে? আমার মাথাটা গুলিয়ে দিচ্ছেন কেন সাধু বাবাজি? পরিষ্কার করে বলুন, খোলসা করে বলুন। চেঁচিয়ে ডাকটা আসল কথা নয়। আসল ছিল খুব এক মনে ওর ভাইয়ের কথা চিন্তা করা। তাতেই বা কি হয়? তাতে অনেক সময় দূরের জিনিস দেখতে পাওয়া যায়। সবাই পারে না, কেউ কেউ পারে। তাই দেখছিলাম এই মেয়েটি পারে কি না। ঘরে বসে বুঝি চিন্তা করা যায় না? তার জন্য বৃষ্টিতে ভিজতে হবে, বজ্রবিদ্যুৎ মাথায় করে বসে থাকতে হবে? এটাও তো একটা পরীক্ষা। ও যদি ভাইকে সত্যি ভালোবাসে তাহলে বজ্রবিদ্যুতে ভয় পাবে কেন? বৃষ্টিতে ভিজতেও অরাজি হবে না। অন্য কোনো কথাই তো আর ওর মনে আসবে না। তাছাড়া আরও একটা কারণ ছিল। ওকে পাঠালুম বলেই বৃষ্টি এত তাড়াতাড়ি থেমে গেল। হ্যাঁ, ওর জন্য? বজ্রবিদ্যুতেরও তো দয়ামায়া আছে। ওইটুকু মেয়েকে তারা কষ্ট দেবে কেন? আবার মাথাটা গুলিয়ে দিচ্ছেন। বজ্রবিদ্যুৎ কি মানুষ যে তাদের দয়ামায়া থাকবে? মানুষ ছাড়া আর কারুর বুঝি দয়ামায়া নেই? পশুর নেই, গাছের নেই? তেমনি আলো, হাওয়া, রোদ, অন্ধকার, বৃষ্টি এদেরও আছে। যাই হোক, এই মেয়েটি যদি বজ্রের আওয়াজ শুনে ভয়ে পালিয়ে আসতো তাহলে আমি আর একটা পরীক্ষা করতুম। কি? আগুন জ্বেলে তার ওপর ওর একটা হাত রাখতে বলতুম। তারপর বলতুম ওর ভাইয়ের কথা চিন্তা করতে। সেটা আমি মোটেই অ্যালাউ করতুম না। আমার চোখের সামনে ওই সব ডেঞ্জারাস কাজ অসম্ভব। বৃষ্টি তবু এক কথা, তা বলে আগুনে হাত পোড়ানো? খয়রলাল ঘাড় নাড়তে নাড়তে বলল, এবারে অনেকটা বুঝতে পারছি। দারোগাবাবু তাকে এক ধমক দিয়ে বললেন, তুমি কিছু বোঝনি, চুপ করে থাকো। যে জন্য এখানে আসা তার তো কিছুই সুরাহা হলো না। দীপু গেল কোথায়? ওর জ্যাঠাই বা গেল কোথায়? সাধু বাবা বললেন, ওই মেয়েটির জ্ঞান ফিরুক, হয়তো ওর কাছ থেকেই জানতে পারবেন। দীপু আবার ফিরে এসেছে আমবাগানে। তার খিদে পাচ্ছে একটু একটু। জ্যাঠামশাই বলেছিলেন স্বপ্নের মধ্যে থাকলে খিদে তেষ্টা কিছুই পায় না। তাহলে এখন কি সে স্বপ্নের মধ্যে আছে না জেগে উঠেছে? জ্যাঠামশাইকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। ডমরুজিও কাছাকাছি নেই।
ওরা গেলেন কোথায়? এই আমবাগানটা কোন জায়গায় তা দীপু জানে না। বাগানটি বেশ বড়, অধিকাংশ জায়গায় ঝোপঝাড়ে ভরা, মাঝে মাঝে একটু একটু ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গায় বেশ সুন্দর নরম ঘাস, ঠিক সবুজ কার্পেটের মতন বিছানো। অবশ্য খানিকটা দূরেই দেখা যাচ্ছে মাঠে গরু চড়ছে, দুটো রাখাল ছেলেও রয়েছে। এক ছুটে ওখানে চলে যাওয়া যায় না? ওদের কাছে জিজ্ঞেস করলে নিশ্চয়ই জানা যাবে ঘোড়াডাঙ্গা কত দূরে। কিন্তু জ্যাঠামশাইকে না নিয়ে সে ফিরবে কি করে? তাহলে তো এত দূরে আসার কোনো মানেই হয় না। সেই একটা অচেনা জায়গায় একটা মোটর গ্যারেজের সামনে বাবাকে দেখতে পাওয়ার পর থেকেই দীপুর মনটা খুব অস্থির হয়ে আছে। অসুস্থ শরীর নিয়ে এত দূর এসেছেন বাবা, জ্যাঠামশাইয়ের বাগানে এসে পৌঁছলেও তো কিছু খবর পাবেন না। ডমরুজি গেলেন কোথায়? তাকে কি করে ডাকতে হয় দীপু জানে না। যখন তখন তাকে দেখতে পাওয়া যায়, তবে তিনি বলেছেন তিনি এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারেন না। ডমরুজির ব্যাপারটা যে ঠিক কি তা দীপু এখনো বুঝতে পারছে না। উনি স্বপ্নের জগতে ঢুকে পড়ে আর বেরোতে পারছেন না। তবে কি উনি শূন্যে ঝুলছেন? মানুষ যখন স্বপ্ন দেখে তখন তার শরীরটা তো এক জায়গায় শুয়ে থাকে, শরীরটাও হাওয়ায় ভেসে বেড়াতে পারে নাকি? দীপু উঠে বসে একটা গাছের গুড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেখানে কেমন যেন আলো ছায়ার খেলা চলছে, কি যেন একটা ছবি সরে সরে যাচ্ছে। দীপু অবাক হয়ে গেল। ব্যাপারটা কি? এদিক ওদিক তাকিয়ে দেখল মুখ ঘুরিয়ে। না, কেউ তো সেখানে আলো ফেলছে না। হঠাৎ যেন জায়গাটা কয়েক মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গিয়েই আবার আগের মতন আলো ঝলমলিয়ে উঠল। তারপর দীপু দেখল সেখানে দুটি বাচ্চা ছেলে খলখল করে হাসছে। ছেলে দুটির বয়স ৮-৯ বছর, ছোট্ট ছোট্ট ধুতি পরা আর খালি পা। ওদের দুজনেরই এক মাথা চুল আর মুখ বেশ সুন্দর। ছেলে দুটো একটা আঁখ খাচ্ছে। একটাই আঁখ, একবার একজন কামড় দিচ্ছে আর একবার অন্য একজন। দারুণ যেন মজার ব্যাপার। এইভাবে মাঝে মাঝে ওরা হেসে উঠছে খিলখিল করে। দীপুকে ওরা দেখতেই পাচ্ছে না। দীপু চোখ রগড়ালো, এটাও কি স্বপ্ন নাকি? কিন্তু ছেলে দুটো তো একেবারে তার সামনেই, সে ইচ্ছে করলেই হাত বাড়িয়ে ছুঁতে পারে। দীপু হাত বাড়াতেই ছেলে দুটি অদৃশ্য হয়ে গেল, আর গাছের ওপর থেকে কে যেন ডেকে উঠল, দীপু, দীপু। দীপুর সারা গায়ে একটা ঝাঁকুনি লাগলো। এসব কি হচ্ছে রে বাবা? ছেলে দুটো মিলিয়ে গেল চোখের সামনে থেকে। এই তো এই মাত্র জলজ্যান্তভাবে হাসছিল। দীপু গাছের ওপর দিকে তাকালো। কে ডাকছে তাকে? ওপরে কিছুই দেখতে পেল না সে। একটা কি পাখি যেন পিক পিক করছে। অথচ দীপু স্পষ্ট নিজের নাম শুনতে পেয়েছে। দীপু উঠে এবার সামনের মাঠটার দিকে যেতে চাইল। ওখানে রাখাল দুজন এখনো রয়েছে। একজন রাখাল কি যেন একটা গান ধরেছে, তাও শোনা যাচ্ছে অস্পষ্টভাবে। আবার কেউ ডাকল, দীপু, দীপু। দীপু এবার উত্তর দিল, কে, কে? আবার সামনেটা অন্ধকার হয়ে গেল কয়েক পলকের জন্য। কেউ যেন একটা কালো পর্দা টেনে দিচ্ছে তার চোখের সামনের দিকে। দীপু দেখতে পেল বাতাস যেন ময়ূরের পালকের মতন চিত্র বিচিত্র হয়ে উঠেছে। তার গায়ে যে বাতাস এসে লাগছে তা যেন একটা সূক্ষ্ম মাকড়সার জালে বোনা শাল। সেই রঙিন বাতাস গড়াতে গড়াতে চলে যাচ্ছে মাঠের দিকে। ভয় পেয়ে গেলে নাকি দীপু বাবু? চমকে পাশ ফিরে তাকাতেই দীপু দেখতে পেল ডমরুজিকে। তিনি কখন আবার ফিরে এসেছেন। দীপু তার হাত চেপে ধরে পড়ল। এইমাত্র কি আমি স্বপ্ন দেখছিলাম? ঠিক করে বলুন তো। ডমরুজি হেসে বললেন, না, স্বপ্ন দেখনি। তাহলে এইমাত্র যে দুটি বাচ্চা ছেলেকে দেখলুম তারা কোথায় গেল? তা তো জানি না। আমার চোখের সামনে ওরা হাসছিল আর একটা আঁখ খাচ্ছিল, হঠাৎ অদৃশ্য হয়ে গেল কি করে? তবে কি ওরা? তোমার ভূতের ভয় আছে নাকি?
না, ভূত আবার কি? কিন্তু ওরা মিলিয়ে গেল বাতাসে। তুমি বোধহয় অনেক দিন আগের কোনো দৃশ্য দেখেছো। তার মানে? পৃথিবী থেকে সব কিছু হারিয়ে যায় না, অনেক সুন্দর দৃশ্য থেকে যায়। দুটি ছেলে একটা আখ খেতে খেতে হাসছে, এটা একটা সুন্দর দৃশ্য না? এইসব দৃশ্য মাঝে মাঝে ফিরে আসে, যারা ভাগ্যবান শুধু তারাই দেখতে পায়। এখানকার বাতাসও কিরকম রঙিন হয়ে গেছে। যখন সুন্দর কিছু ঘটে তখন হাওয়াও বদলে যায়, একে বলে সুপবন। দীপু আর কিছু বলার আগেই আবার কে যেন দীপু, দীপু বলে ডেকে উঠল। গলার আওয়াজটা খুব চেনা। আমায় কে ডাকছে? হ্যাঁ, তোমাকে একজন ডাকছে ঠিকই, সেই জন্যই তো আমি তাড়াতাড়ি তোমার দিকে ছুটে এলুম। কে ডাকছে? শুনলে তোমার মন খারাপ হয়ে যাবে। আপনি কি বলছেন? কেন মন খারাপ হবে? ঠিক আছে, চলো তোমাকে সেখানে নিয়ে যাই, তুমি নিজের চোখেই দেখতে পাবে। ডমরুজি কাছে এসে দীপুর চোখে হাত বোলাতেই দীপু ঘুমিয়ে পড়ল। কিন্তু সঙ্গে সঙ্গেই সে আবার দেখতে পেল অনেক কিছু। স্বপ্নের মতন দেখা নয়, অবিকল বাস্তবের মতন। দীপু দেখল নদীর ধারে একটা শ্মশান মতন জায়গা। সেখানে খুব বৃষ্টি পড়ছিল বোধহয় এইমাত্র। মাটি দিয়ে জল গড়াচ্ছে, বাতাসে সোঁদা সোঁদা গন্ধ। কাছেই একটা কুঁড়ে ঘর, তার সামনের খোলা জায়গাটায় একটা মেয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ঘিরে রয়েছে একজন গেরুয়া পরা সাধু আর অন্য দুজন লোক। এর মধ্যে একটি লোক দীপুর চেনা। হাওড়া থেকে ট্রেনে আসবার সময় এই লোকটাই ডাকাতদের কাছ থেকে রিভলভার কেড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে পড়েছিল। সাধু বাবাটি অজ্ঞান মেয়েটিকে মাটি থেকে কোলে করে তুলে নিতেই তার মুখ দেখতে পেয়ে দীপু আর্তস্বরে বলে উঠল, দিদি। ডমরুজি বললেন, হ্যাঁ, তোমার দিদি এতক্ষণ তোমায় ডাকছিল, অজ্ঞান হয়ে গেছে, ভয় নেই, ওর কোনো ক্ষতি হবে না। দীপু বলল, দিদি আমায় ডাকছিল? আমি তা শুনতে পেলাম কি করে? তোমার দিদির সাংঘাতিক মনে চোর, মনটাকে এমন একাগ্র করে তুলেছিল যে ঠিক খুঁজে পেত তোমাকে, কিন্তু তার আগেই জ্ঞান হারিয়ে ফেলল। এ খুব সাংঘাতিক শক্ত ব্যাপার। আমার দিদি এখানে এলো কি করে? ওই সাধুটিকে? ওই সাধুটি হচ্ছেন আমার গুরু ভাই, ওর সঙ্গে কথা বলতে পারলে আমি আবার ফেরার পথ খুঁজে পেতে পারতুম, কিন্তু কিছুতেই যে কথা বলতে পারছি না। ওই তো এত কাছে, কথা বলুন না। আমরা তো স্বপ্নের জগতে রয়েছি না, আমাদের কথা ওরা শুনতে পাবে না। আমি আমার স্বপ্নের জগৎ ছেড়ে বাইরে শরীর ধরে আসার চেষ্টা করলেই যে সাংঘাতিক একটা উত্তাপ হয়, মেঘ গলে যায়, ভীষণ ঝড় বৃষ্টি নামে। এসব কি বলছেন আপনি? দাঁড়াও, এসব কথা পরে হবে। আমি হঠাৎ আর একটা জিনিস টের পাচ্ছি, তোমার দিদি গভীরভাবে ঘুমিয়ে পড়েছে আর স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে সে তোমাকে খুঁজছে। আমার গুরু ভাই, ওই যে সাধুটি, উনি তোমার দিদিকে মায়া নিদ্রা দিয়েছেন। এসো, এখন আমরা তোমার দিদির স্বপ্নের মধ্যে ঢুকে পড়ি। কি করে ঢুকবো? তুমি চোখ বুজে শুধু তোমার দিদির কথা ভাবো, আর কিছু ভাববে না কিন্তু। দিদির মুখখানা ভাবো আর তার নাম ধরে ডাকো। ঘুমো, ঘুমো, আর কেউ নেই, শুধু তোমার দিদি, শুধুই রানী, শুধুই রানী। দীপু আচ্ছন্নের মতন বলে উঠল, দিদি আমি এখানে। জিপ গাড়িটা সারাতে সারাতে সকাল 10টা বেজে গেল। রীতিমতন চড়া রোদ। বাবা খুব মনমরা হয়ে গেছেন। রমেন সরকার অস্থিরভাবে পায়চারি করছেন সামনের রাস্তায়। তার মেজাজ বেশ গরম। তার ধারণা এই ছোট্ট জায়গার মেকানিকরা কিছুই কাজ জানে না, এরা আরও খারাপ করে দিচ্ছে গাড়িটা। এর মধ্যে নিজের গাড়ির ড্রাইভারকে অকারণে বকুনি দিয়েছেন কয়েকবার। পরিতোষ ডাক্তার অন্য একটা গাড়ির খোঁজ করতে গিয়েছিলেন। এই জায়গায় তার চেনা একজন পেশেন্ট আছে, কিন্তু এত ছোট জায়গা, এখানে গাড়ি ভাড়া পাওয়া যায় না।
যাই হোক, জিপ গাড়িটা শেষ পর্যন্ত চালু হলো। রমেন সরকারকে একটা জরুরি তদন্তে বর্ধমানে যেতে হবে। তিনি মেমারিতে এসে বর্ধমানে ফোন করলেন। সেখানকার সব খবর টবর নিয়ে জানলেন যে বর্ধমানের এসপি অনেকখানি কাজ এগিয়ে রেখেছেন, তার এক্ষুনি যাওয়ার দরকার নেই। রমেন সরকার বাবাকে বললেন, চলুন অরুণবাবু, আগে আপনাদের সঙ্গে ঘোড়াডাঙ্গা ঘুরে আসি। আপনাদের আমি দেরি করিয়ে দিলাম, সেজন্য লজ্জিত। পরিতোষ ডাক্তার বললেন, দেরি যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন ভালোই ভালোই সবাইকে ফিরে পেলেই হয়। বাকি রাস্তাটা সবাই চুপচাপ রইলেন। বাবা ঘন ঘন হাঁটু দোলাচ্ছেন। পরিতোষ ডাক্তার শুধু একবার আকাশের দিকে তাকিয়ে বললেন, কাল রাত্রিরে এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে শুনেছিলুম, কই কোনো চিহ্ন তো দেখছি না, আকাশ পরিষ্কার। প্রথমে আসা হলো থানায়, সেখানে বড়বাবু নেই। একজন কনস্টেবল সব ঘটনা জানালো। ইরানি এসেছিল তার ভাই হারিয়ে যাবার খবর দিতে। তারপর দারোগাবাবু তাকে নিয়ে তদন্তে গেছেন। দীপুও হারিয়ে গেছে শুনে বাবার মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, আমার দাদা দীপু, এসব কি ব্যাপার? আমার ছেলেটা বড় খেয়ালি, কখন যে কি করে ঠিক নেই। ওকে কেউ অনায়াসেই ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে পারে। রমেন সরকার বললেন, আগে থেকেই ব্যস্ত হবেন না, চলুন আপনার দাদার বাগানে গিয়ে দেখি ব্যাপারটা কি। একজন বুড়ো মানুষ আর একটা বাচ্চা ছেলে একই জায়গা থেকে হারিয়ে গেল, এটা খুবই অস্বাভাবিক। জিপটা এসে থামল জ্যাঠামশায়ের বাগানের পুকুর ধারে। গাড়ির আওয়াজ শুনেই মধু দৌড়ে এসেছে। বাবাকে এসে চেনে। তাকে প্রণাম করেই মধু কাচুমাচু ভাবে বলল, খোকাবাবু এখনো ফেরেনি। আমি চারধারের সব কখানা গায়ে লোক পাঠিয়েছিলুম, কেউ কোনো খবর দিতে পারল না। বাবা বললেন, কি হয়েছিল? দীপু কখন হারিয়ে গেল? মধু বলল, সেটাই তো কেউ জানে না। রাত্রে ভাই বোনে ঘুমোতে গেল, আমি তারপরেও জেগেছিলুম খানিকক্ষণ। সকালে উঠে দেখা গেল খোকাবাবু নেই। নিশ্চয়ই নিজের ঘর থেকে বেরিয়েছে ভোরবেলা। পরিতোষ ডাক্তার বললেন, নিজে নিজে বেরিয়ে একেবারে উধাও হয়ে গেল? বাইরে থেকে কেউ এসেছিল? মধু বলল, না বাবু, কেউ আসেনি। রাত্রিরে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তার মধ্যে কুকুর বেড়ালও বেরোয় না। রমেন সরকার ওদের কথা শুনছেন বটে, আবার তিনি ঘুরে ঘুরে পুকুর আর পুড়ে যাওয়া পেয়ারা বাগানটাও দেখলেন। তারপর তিনি মধুর কাছে এসে বললেন, পুকুরটা একেবারে শুকিয়ে গেল কি করে? পেয়ারা বাগানেই বা আগুন লাগালো কে? মধু বলল, আগুন লাগেনি স্যার, একটা সাংঘাতিক বাজ পড়েছিল, সেই কি আওয়াজ, তাতেই পুকুরের এই দশা হলো। আর পেয়ারা বাগানটা? রমেন সরকার বললেন, বাজ পড়ে পুকুর শুকিয়ে যায়? মধু বলল, আমিও তো এমন কথা শুনিনি। সেই সময় নাকি মেঘে আগুন লেগে গিয়েছিল, কাছাকাছি গ্রাম থেকে কেউ কেউ দেখেছে। সেই আগুনে পুকুরের জল ধোঁয়া হয়ে গেল। রমেন সরকার পরিতোষ ডাক্তারের দিকে ফিরে বললেন, রূপকথার গল্প মনে হচ্ছে না? পরিতোষ ডাক্তার বললেন, যাই বলুন, মনে হচ্ছে এখানে অলৌকিক কিছু ব্যাপার আছে। এখানে পৌঁছেই যেন কেমন লাগছে। বাবা জিপের পাদানিতে বসে পড়ে বললেন, মধু, আমার ছেলেটাকে আর মেয়েটাকে পাঠালুম, তুমি তাদের চোখে চোখে রাখতে পারলে না? আমার দাদারই বা কি হয়েছে? মধু বলল, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। বড়বাবু পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন, হাঁটুতে কষ্ট হচ্ছিল। সেই মানুষ রাত্রির বেলা কোথাও যেতে পারেন? বাইরে থেকে কেউ আসেনি, উনি সাইকেলেও যাননি। সাইকেলটা আগেই চুরি হয়ে গেছে। জলজান্ত মানুষটা কি অদৃশ্য হয়ে গেল? বাবা তাকালেন রমেন সরকারের মুখের দিকে। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। তবু তিনি জোর করে হেসে বললেন, একটা কিছু ঘটেছে নিশ্চয়ই, অলৌকিক বলে তো মেনে নেওয়া যায় না। ইরানি কোথায়? থানার দারোগাই বা কোথায়? শুনলাম যে তারা এদিকে এসেছে। মধু বলল,
তেনারা তো শ্মশানে সাধু বাবার কাছে গেলেন। রমেন সরকার ভুরু তুলে বললেন, শ্মশানে সাধু বাবার কাছে কেন? মধু বলল, কারুর কোনো জিনিস হারিয়ে গেলে সাধু বাবা বলে দিতে পারেন, সেই জন্যই গেছেন। রমেন সরকার ধমক দিয়ে বললেন, ননসেন্স! পুলিশ বিভাগের কি এই দুরবস্থা হলো? নিজেরা কোনো রহস্যের কিনারা করতে পারবে না, সাধু সন্ন্যাসীর সাহায্য নেবে? চলুন তো দেখি সেই সাধু বাবাকে। উঠুন, গাড়িতে উঠুন। মধু বলল, শ্মশানের ধারে গাড়ি যাবে না, হেঁটে যেতে হবে। চলুন, হেঁটেই যাব। কত দূর? বেশি দূর নয় স্যার, 10 মিনিটের হাঁটা রাস্তা। পরিতোষ ডাক্তার বললেন, দাঁড়ান দাঁড়ান, আমরা যেতে পারি। অরুণ তো হাঁটতে পারবে না অতটা। অরুণ তাহলে এখানেই থাকুক। বাবা উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমি ঠিক হাঁটতে পারবো। এখানে একা একা বসে থাকা আমার পক্ষে অসম্ভব। পরিতোষ ডাক্তার বললেন, অরুণ, তোমার পা এখনো ভালো করে সারেনি, তোমাকে আমি যেতে দিতে পারি না। বাবা তবু জোর দিয়ে বললেন, আমাকে বারণ করে লাভ নেই, আমি যাবই। রমেন সরকার বললেন, শুনুন ডাক্তারবাবু, মনের জোরটাই আসল কথা। উনি যদি মনে করেন হাঁটতে পারবেন, তাহলে ওকে বাধা দিচ্ছেন কেন? লেবু বাগানের পাশ দিয়ে ওরা হাঁটতে শুরু করতেই গড়গড় করে আকাশে মেঘ ডাকল। সব দিক কালো হয়ে এলো। তারপরেই বৃষ্টি নামল। এত জোর বৃষ্টি যে এর মধ্যে হাঁটার কোনো প্রশ্নই ওঠে না। সবাই প্রায় দৌড়ে চলে এলেন ঘরের মধ্যে। সবাই দারুণ অবাক। পরিতোষ ডাক্তার বললেন, ব্যাপারটা কি হলো বলুন তো? রোদ ঝকঝক করছিল, আকাশে একটু মেঘ দেখিনি, হঠাৎ এরকম বৃষ্টি। বাবা বললেন, এত জোর বাজ ডাকার শব্দও তো শুনিনি। পরিতোষ ডাক্তার বললেন, অলৌকিক কিছু না হোক, এখানে একটা কিছু প্রাকৃতিক বিপর্যয় আছে নিশ্চয়ই। রমেন সরকার চিন্তিত মুখে বাইরে তাকিয়ে রইলেন। তারপর মধুকে ডেকে বললেন, দু একটা কথা আপনার কাছ থেকে জেনে নিই। অরুণবাবুর দাদা, আপনার বড় বাবু, তিনি তো এখানেই থাকতেন বেশিরভাগ সময়, তাই না? তিনি বেশি কলকাতা যাওয়াও পছন্দ করতেন না। তাহলে বাইরের কাজকর্ম কে করত? মধু বলল, দরকার হলে তিনি আমাকেই পাঠাতেন। এই তো আমি ঝাড়গ্রামে গেছলুম ফরেস্ট অফিস থেকে ভালো ভালো গাছের চারা আনতে। বাইরের কোনো লোক ওর সঙ্গে এখানে দেখা করতে আসতো? আগে না স্যার, এই গ্রামের লোকজন কিছু আসতো। থানা দারোগা আসতেন, সে সবাই চেনা। অচেনা কেউ আসতেন না, আমি তো কখনো দেখিনি। তবে তবে কি? উনি মাঝে মাঝে আপন মনে কথা বলতেন, বিড়বিড় করে নয়, জোরে জোরে। পাশ থেকে কেউ শুনলে ভাবতো উনি বুঝি অন্য লোকের সঙ্গে কথা বলছেন। আমাদের এক করি বলতো, বড়বাবু গাছের সঙ্গে কথা বলেন। এক করি কে? আমাদের এখানে রান্না করতো, আজ সকালে সে চলে গেছে। আর একজন নিখোঁজ? না স্যার, সে নিজে নিজেই চলে গেছে। সে একটু পাগল মতন তো। আচ্ছা, ওর ব্যাপারটা পরে দেখছি। এবারে সাধু বাবার কথা শুনি। উনি এখানে কতদিন এসেছেন? বেশি দিন না, মাস 6 আমাদের এই শ্মশানে। মাঝে মাঝে বাইরে থেকে এক আধজন সাধু আসে, আবার চলে যায় 2-4 দিন পর। এই সাধু বাবা অনেকদিন রয়ে গেলেন। উনি একজন বড় তান্ত্রিক, লোকে একে মানে। তোমার বড়বাবু কি এই সাধু বাবার কাছে যেতেন নাকি? আগে না, বড়বাবুর সাধু সন্ন্যাসীতে তেমন বিশ্বাস ছিল না। আমাকে একদিন বলেছিলেন, মধু, এই সাধু বাবাকে জিজ্ঞেস করে আয় তো, উনি ভূত দেখাতে পারেন কিনা। তাহলে রাত্রিরের দিকে একদিন শ্মশানে যাব। তুমি সাধু বাবাকে জিজ্ঞেস করতে গিয়েছিলে? হ্যাঁ, সাধু বাবা হেসে বলেছিলেন, না, তোমার বাবুকে বলো আমি নিজেই কখনো ভূত দেখিনি। পরিতোষ ডাক্তার দরজার কাছেই দাঁড়িয়েছিলেন। আর একবার খুব জোর বজ্রপাতের শব্দ হতেই তিনি ভয় পেয়ে খানিকটা পিছিয়ে এলেন। বাবা বললেন, দেখো দেখো, বৃষ্টি বন্ধ হয়ে গেল, অদ্ভুত কাণ্ড। রমেন সরকার উঠে দাঁড়িয়ে বললেন, বৃষ্টি হঠাৎ আরম্ভ হয়, হঠাৎ বন্ধ হয়, এর মধ্যে অদ্ভুত কিছু নেই। চলুন এবারে সাধু বাবাকে দেখে আসা যাক।
মধুর দিকে ফিরে তিনি জিজ্ঞেস করলেন, দারোগা বাবুরা সেখানে কতক্ষণ আগে গেছেন? মধু বলল, তা 1 ঘন্টার উপর তো হবেই। পরিতোষ ডাক্তার বাবাকে বললেন, অরুণ, তুমি আমার কাঁধে ভর দাও, আস্তে আস্তে হাঁটো। আমি এখনো বলছি, তুমি এখানে থেকে গেলেই পারতে। বাবা বললেন, আমি ঠিক আছি। এত বৃষ্টির পর মাটি খানিকটা কাদা প্যাচপ্যাচে হয়ে গেছে। ওদের আস্তে আস্তেই এগোতে হলো। শ্মশানের পাশে এসে ওরা ইরানি বা দারোগাবাবু কাউকেই দেখতে পেলেন না। শুধু একজন লম্বা মতন লোক দাঁড়িয়ে আছে একটা কুঁড়ে ঘরের বাইরে। বাবা বললেন, কেউ নেই তো, ওরা বোধহয় আবার এখান থেকে অন্য কোনো জায়গায় চলে গেছে। পরিতোষ ডাক্তার বললেন, সাধু বাবাটি গেলেন কোথায়? তার কাছ থেকে কিছু খবর পাওয়া যেতে পারে। লম্বা লোকটি রমেন সরকারকে দেখে দৌড়ে এসে একটা স্যালুট দিল। রমেন সরকার অবাক হয়ে বললেন, আপনি কে? আপনি এখানকার দারোগা নাকি? না স্যার, আমার নাম খয়েরলাল। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি পুলিশ সার্ভিসেই আছি। খয়েরলাল নামটা শোনা শোনা। আগে তুমি ট্রেনে ট্রেনে করতে না? আগে হ্যাঁ স্যার। তুমি এখানে কি করছো? এই ভদ্রলোকের মেয়ে, তার নাম ইরানি, এখানকার দারোগার সঙ্গে সাধু বাবার কাছে এসেছিলেন। সে ব্যাপারে তুমি কিছু জানো? জানি স্যার। এখানে যা সব কাণ্ড ঘটছে স্যার, দেখে শুনে একেবারে হাঁ হয়ে গেছি। এবারে হাঁটি বন্ধ করো। এর মেয়ে কোথায়? সাধু বাবাটি কোথায়? ওই ঘরের মধ্যে, কিন্তু ওখানে এখন যাবেন না স্যার। আওয়াজ হলে মুশকিল হয়ে যাবে, তাই তো আমি বাইরে পাহারা দিচ্ছি। তার মানে? ইরানি ওই ঘরের মধ্যে আছে শুনেই বাবা আর পরিতোষ ডাক্তার সেদিকে এগিয়ে যাচ্ছিলেন। খয়রলাল দৌড়ে গিয়ে তাদের বাধা দিয়ে বলল, ওভাবে যাবেন না, দাঁড়ান, আগে সাধু বাবাকে ডাকি। খয়রলাল পা থেকে জুতো খুলে পা টিপে টিপে ঢুকে গেল কুঁড়ে ঘরের মধ্যে। তারপর সাধু বাবাকে ডেকে আনলো বাইরে। সাধু বাবা এসে তিনজনের দিকে তাকিয়ে বললেন, নমস্কার। তারপর বাবার মুখের দিকে চোখ রেখে বললেন, আপনার মেয়ে ভালো আছে, চিন্তার কিছু নেই। সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে কথা বলছে। বাবা বললেন, আমি এক্ষুনি তাকে দেখতে চাই। সাধু বাবা বললেন, একটুখানি অপেক্ষা করুন, এখন ওর ঘুম ভাঙানো ঠিক হবে না। পরিতোষ ডাক্তার কড়াভাবে বললেন, ঘুম ভাঙানো ঠিক হবে না? তার মানে এই অসময়ে এসে ঘুমোবে কেন? কি হয়েছে সত্যি করে বলুন তো। সাধু বাবা বললেন, বোঝানো সত্যিই মুশকিল। এক কাজ করুন তাহলে, সবাই জুতো খুলে আসুন, দেখবেন যেন কোনো শব্দ না হয়। সেভাবেই সবাই চলে এলো কুঁড়ে ঘরটার ভেতরে। সেখানে সাধু বাবার কম্বলের ওপর চিত হয়ে শুয়ে আছে ইরানি, চোখ বোজা, মুখে একটু একটু হাসি, কি যেন মাঝে মাঝে বলছে বিড়বিড় করে। একবার সে বলে উঠল, তুই সত্যি কথা বলছিস দীপু? বানাচ্ছিস না তো? পরিতোষ ডাক্তার ঠোঁটে আঙুল দিয়ে সবাইকে চুপ করতে বলে হাঁটু মুড়ে বসলেন ইরানির পাশে। বাবা কিন্তু নিজেকে সামলাতে পারলেন না। তিনি উত্তেজিতভাবে বললেন, কি হয়েছে ওর? ইরানি, ইরানি। সঙ্গে সঙ্গে ইরানির বিড়বিড় করা থেমে গেল, হাসিটাও মিলিয়ে গেল মুখ থেকে। জোরে জোরে নিঃশ্বাস ফেলল কয়েকবার, তারপর চোখ মেলে তাকালো। পরিতোষ ডাক্তার ইরানির একটা হাত তুলে নিয়ে নাড়ি দেখলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রে তোর? অজ্ঞান হয়ে গিয়েছিলি? ইস, জামা যে একেবারে জল কাদায় মাখামাখি। ইরানি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখল। সাধু বাবার মুখের দিকে দৃষ্টি স্থির রেখে সে বলল, আমি দীপুকে দেখতে পেয়েছি, সে হারিয়ে যায়নি। সাধু বাবা বললেন, তোমার সত্যি খুব মনে জোর আছে মা, তোমার মতন মেয়ে আমি আগে দেখিনি। ইরানি বলল, জ্যাঠামণিকেও দেখতে পেয়েছি, দীপু আর জ্যাঠামণি এক জায়গাতেই আছেন। বাবা বললেন, দীপু? কোথায় দেখতে পেলি তাকে? ইরানি আস্তে আস্তে উঠে বসে বলল, খুব কাছ থেকে দেখতে পেলুম, আমার সঙ্গে কথা বলছিল, এমন সব অদ্ভুত অদ্ভুত কথা। হঠাৎ থেমে গিয়ে অবাকভাবে চোখ বড় বড় করে সে বলল, বাবা,
তুমি কখন এলে? কি করে এলে এখানে? ওমা, ডাক্তার কাকামণিও রয়েছেন। তাহলে এ জায়গাটা কোথায়? পরিতোষ ডাক্তার বললেন, ঠিক আছে, আস্তে আস্তে সব শোনা যাবে। তুই সুস্থ বোধ করছিস তো? শরীর ঠিক আছে? ইরানি বলল, আমার ঘুম পাচ্ছে খুব। আমার জামা ভিজে গেল কি করে? ও, মনে পড়েছে, আমি তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দীপুকে ডাকছিলুম। দীপুর কি হয়েছে? কাল রাত্রির থেকে দীপু যে হারিয়ে গিয়েছিল জ্যাঠামণির মতন। তারপর সাধু বাবা বললেন, তুমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এক মনে দীপুর কথা চিন্তা করো আর ডাকো তাকে, দেখতে পাবে। সত্যি সত্যি তাই হলো। কোথায় দেখতে পেলি দীপুকে? একটা আম বাগানে। রমেন সরকার আর দারোগাবাবু দরজার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছিলেন। এবারে দারোগাবাবু জোরে জোরে বললেন, স্যার, আমার মনে হচ্ছে এই সাধু বাবা একজন তান্ত্রিক, মেয়েটাকে হিপনোটাইজ করেছে। আমি স্যার আগেই এই সাধু বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চেয়েছিলুম। হঠাৎ খুব ঝড় বৃষ্টি এসে গেল। এখানে স্যার ঝড় বৃষ্টিও খুব অদ্ভুত। রমেন সরকার বললেন, দাঁড়ান, আগে দেখা যাক মেয়েটি সুস্থ আছে কিনা। ওর যদি চিকিৎসার দরকার হয়। পরিতোষ ডাক্তার বললেন, না, তার দরকার নেই, এমনিতে তো ঠিকই আছে। রমেন সরকার বললেন, তাহলে এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই, রামবাবুর বাগানে গিয়েই বসা যাক। সাধু বাবা, আপনিও চলুন। সাধু বাবা বললেন, আগে ওই মেয়েটির সব কথা শুনে নিন, সেটাই খুব দরকারি। একটু পরে ও সব কথা ভুলে যাবে। ইরানি আচ্ছন্নভাবে জিজ্ঞেস করল, আমি কি স্বপ্ন দেখছিলুম এতক্ষণ? সাধু বাবা বললেন, না মা, তুমি স্বপ্ন দেখনি, যা দেখেছ সব সত্যি। এবারে বলো তো কি কি দেখলে? ইরানি বলল, দীপুকে দেখলাম, একটা আম বাগানে শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলুম, এই দীপু, তুই আমাকে কিছু না বলে কোথায় গিয়েছিলি? তুই এখানে শুয়ে আছিস কেন? দীপু বলল, এটা খুব মজার জায়গা রে দিদি, এখানে শুয়ে থেকেও অনেক জায়গায় ঘুরে বেড়ানো যায়। এর মধ্যে কত জায়গায় যে গেলুম। দীপুটা তো খুব বানিয়ে বানিয়ে অদ্ভুত কথা বলে, তাই আমার বিশ্বাস হলো না। আমি বললুম, ফের তুই গুল ঝাড়ছিস দীপু? এক জায়গায় শুয়ে কি অনেক জায়গায় ঘুরে বেড়ানো যায়? তুই কোথায় কোথায় ঘুরেছিস? দীপু বলল, সে কত জায়গা। এই তো এইমাত্র দেখলুম তুই নদীর ধারে এক সাধু বাবার আশ্রমের সামনে বৃষ্টিতে ভিজছিস। আমি তোর পাশে দাঁড়ালুম। আমি জিজ্ঞেস করলুম, আমি যে সাধু বাবার কাছে এসেছি তা তুই জানলি কি করে? দীপু বলল, সে একটা বেশ মজার উপায় আছে। জানিস দিদি, আমি জ্যাঠামশাইকে খুঁজে পেয়েছি। তুই দেখবি জ্যাঠামশাইকে? ওই দেখ। আমি দেখলুম জ্যাঠামশাইও শুয়ে আছেন এক জায়গায়। তারপর আর মনে নেই। কথা থামিয়ে ইরানি বলল, চলো আমরাও সেই আমবাগানে যাই। রমেন সরকার জিজ্ঞেস করলেন, কোথায় সেই আমবাগান? ইরানি বলল, তা তো জানি না। রমেন সরকার সাধু বাবার দিকে তাকিয়ে বললেন, এসব কি? আপনি সত্যি মেয়েটাকে হিপনোটাইজ করেছিলেন? সাধু বাবা বললেন, সে শক্তি আমার নেই। এ মেয়েটির অসাধারণ মনের জোর, তাতেই সে দূরের জিনিস দেখতে পেয়েছে। রমেন সরকার বললেন, আমি এ কথার মানে বুঝতে পারছি না। খয়রলাল এগিয়ে এসে বলল, স্যার, এই সাধু বাবা যে এসে লোক নন, এনার অলৌকিক ক্ষমতা আছে। ইনি আমাকে দেখে ঠিক চিনে ফেলেছেন। কি চিনে ফেলেছেন? মানে আমার গায়ে তো পুলিশের পোশাক নেই, তবু ইনি ঠিক বলে দিলেন যে আমি পুলিশে কাজ করি। সাধু বাবা বললেন, না, আমি সে কথা বলিনি। আমি বলেছিলাম তুমি আগে ট্রেনে ডাকাতি করতে, এখন ভালো হয়ে গেছো। সাধু বাবা রমেন সরকারের দিকে ফিরে বললেন, আপনি তো পুলিশের একজন বড় কেউ, তাই না? শুনুন, এখানে যে ব্যাপারটা ঘটছে কয়েকদিন ধরে, তার সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। এখানে কেউ কারোর কোনো ক্ষতি করছে না। রমেন সরকার বললেন, কেউ কোনো ক্ষতি করছে না মানে? রামবাবু হঠাৎ একদিন উধাও হয়ে গেলেন, তার পেয়ারা বাগান কেউ পুড়িয়ে দিল। তারপর দীপু নামে ছেলেটি, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধু বাবা বললেন, পেয়ারা গাছগুলো পুড়ে গেছে বাজ পড়ে,
আর রামবাবু কিংবা এই মেয়েটির ভাই তাদের কেউ জোর করে ধরে নিয়ে যায়নি, তারা নিজের ইচ্ছেতে গেছে। কোথায় তা আমি ঠিক জানতুম না, জানলে তো আগেই বলে দিতুম। একটু একটু আন্দাজ করেছিলাম শুধু। এই মেয়েটির কথা শুনে আমি সব বুঝতে পারলুম, কিন্তু আমরা তো এখনো কিছুই বুঝতে পারছি না। সব আপনাদের বুঝিয়ে বলা যাবে না, অত সময় নেই। সংক্ষেপে বলছি শুনুন। আমার এক গুরু ভাই ছিল, তার নাম ডমরুপানি নন্দী। সে অদৃশ্য হয়ে গেছে। তার মানে কোথাও চলে গেছে? না, আমি যা বলছি তাই। সে অদৃশ্য হয়ে গেছে। আমাদের চেনাশোনা জগতের বাইরে একটা জগৎ আছে, সেখানে কেউ কেউ অদৃশ্য হয়ে যায়, ঠিক যেন একটা পর্দার আড়ালে লুকিয়ে পড়ার মতন। ডমরু শখ করে সেই অদৃশ্য জগতে গেছে, কিন্তু আর ফিরে আসতে পারছে না। মাঝে মাঝে সে আমার কাছে আসবার চেষ্টা করে। সে ভাবে আমি বুঝি তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করতে পারবো, কিন্তু মুশকিল হচ্ছে সে এখানে আসবার চেষ্টা করলেই প্রকৃতির মধ্যে সাংঘাতিক একটা ওলটপালট হয়ে যায়। ঝড় বৃষ্টি নামে, বাজ পড়ে। পরিতোষ ডাক্তার বাধা দিয়ে বলে উঠলেন, শুনুন মশাই, আপনাকে আমি অসম্মান করছি না, কিন্তু আমি শুনেছি সাধু সন্ন্যাসীরা সব সময় গাঁজায় দম দিয়ে থাকেন। আপনিও কি নেশার ঝোঁকে আছেন? এসব কি বলছেন? মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কোনো মানুষ আবার অদৃশ্য হতে পারে নাকি? সাধু বাবা বললেন, আপনারা অবিশ্বাস করলে আমার আর কিছুই বলার নেই। বাবা বললেন, না না, আপনি সবটা বলুন। পরিতোষ, ওকে সব খুলে বলতে দাও। রমেন সরকার বললেন, সাধু বাবা, আপনি আগে বলুন, আপনার এই গল্পের সঙ্গে রামবাবু আর দীপুর নিখোঁজ হয়ে যাওয়ার কি সম্পর্ক? সাধু বাবা বললেন, ওই যে আমার গুরু ভাইয়ের কথা বললাম, সে তো সর্বক্ষণ চেষ্টা করছে ফিরে আসতে। তার কোনো উপায় খুঁজে পাচ্ছে না বলে সে মাঝে মাঝে কোনো কোনো মানুষের স্বপ্নের মধ্যে ঢুকে পড়ে। বুঝলুম না, আমি স্বপ্ন দেখছি, তার মধ্যে কেউ ঢুকে পড়বে কি করে? মনে করুন আপনি স্বপ্ন দেখছেন যে আপনি একা একা কোনো জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন। তার মধ্যেই দেখলেন একটু দূরে একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। সে আপনাকে হাতছানি দিয়ে ডাকল। আপনি তার কাছে গেলেন, তার সঙ্গে কথা বলে আপনার ভালো লাগলো। তারপর আপনি তার সঙ্গেই রইলেন। এই রকম ব্যাপার আর কি। অর্থাৎ আপনি বলতে চাইছেন দীপু আর তার জ্যাঠামশাই আপনার ওই অদৃশ্য গুরুভাইয়ের কাছেই রয়েছে। ওরা দুজনও কি অদৃশ্য হয়ে গেছে? সবাই কি আর অদৃশ্য হতে পারে? হতে তো অনেকেই চায় মাঝে মাঝে। আপনি চান না? ফিরে আসবার উপায় জানলে সবাই চাইতো। না, দীপু আর তার জ্যাঠা অদৃশ্য হয়নি। ঘুমের ঘোরে মানুষ হেঁটে হেঁটে অনেক দূরে চলে যায় কখনো কখনো। ওরা দুজনেই সেভাবেই গেছে। হঠাৎ ইরানি উঠে দাঁড়িয়ে বলল, আমি ওই আম বাগানে যাব, দীপু আমায় ডাকছে। বলতে বলতেই ইরানি ঘর থেকে বেরিয়ে একটা দৌড় লাগালো। বাকি সবাই ছুটল তার পেছন পেছন। দীপু ইরানির সঙ্গে কথা বলছিল। হঠাৎ চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। ইরানিকে আর সে দেখতে পেল না, অথচ দীপুর মনে হলো ইরানি তার কাছেই আছে। মাঝখানে কিছু একটা আড়াল পড়ে গেছে। দীপু হাত বাড়িয়ে দিল, কিন্তু তার হাতে কিছুই ঠেকল না। এক্ষুনি দিনের আলো ঝলমল করছিল, হঠাৎ অন্ধকার হয়ে গেল কি করে? দীপু ডাকল, দিদি, এই দিদি। কোনো উত্তর এলো না। তাহলে কি ইরানি তার সঙ্গে লুকোচুরি খেলছে? দীপু ধর্মর করে উঠে বসে বলল, কি হলো? এই জায়গাটা অন্ধকার করে দিল কে? অমনি দুলতে লাগলো অন্ধকারটা। জলের ঝাপটার মতন কেউ যেন সেখানে আলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তারপর সেই অন্ধকারটা একটা পর্দার মতন হাওয়ায় ভাসতে ভাসতে চলে গেল। এবারে দীপু দেখতে পেল একটু দূরে ডমরুজি একটা ছোট আম গাছের গায়ে হাত বুলোচ্ছেন আর বিড়বিড় করে কি যেন বলছেন। দীপু গলা তুলে বলল, এই যে শুনছেন ডমরুজি, আমি দিদির সঙ্গে কথা বলছিলাম,
হঠাৎ অন্ধকার হয়ে গেল কি করে? ডমরুজি মুখ ফিরিয়ে দীপুর দিকে তাকিয়ে হাসলেন। তারপর কি যেন বললেন। দীপু কিছুই শুনতে পেল না। ডমরুজির মুখ নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। দীপু জিজ্ঞেস করল, কি বলছেন? অমনি ডমরুজি অদৃশ্য হয়ে গেলেন সেখান থেকে। হাওয়ায় গাছটা দুলতে লাগলো, ঠিক যেন মাথা ঝাঁকিয়ে কিছু বলতে চাইছে। তারপর আস্তে আস্তে গাছটাই হয়ে গেল ডমরুজি। তিনি একটা সবুজ আলখাল্লা পড়ে আছেন। তার মাথার দুপাশ দিয়ে ডালপালা বেরিয়ে এসেছে। সেই অবস্থায় ডমরুজি এগিয়ে আসতে লাগলেন তার দিকে। দীপু বলল, এ কি, আপনি এরকম অদ্ভুতভাবে সেজেছেন কেন? ডমরুজি বললেন, আমি তো কিছু সাজিনি, তুমিই আমাকে সাজিয়েছ। তার মানে? তোমার ঘুম ভালো করে ভাঙিনি, তুমি এখনো স্বপ্ন দেখছো। আমি যে দিদির সঙ্গে কথা বলছিলাম। তুমি তোমার দিদি ইরানি স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছিলে। সেই স্বপ্নের মধ্যে দুজনে কথা বলছিলে, কিন্তু ইরানির যে ঘুম ভেঙে গেল, এখন তো আর তুমি ওকে দেখতে পাবে না। মনে হচ্ছিল দিদি যেন একদম আমার সামনে বসে আছে। আসলে তোমার দিদি শুয়ে আছে শ্মশানের ধারে এক সাধুর ঘরের মধ্যে। আমি সেখানে যেতে পারি না, দিদির খুব মন খারাপ। ডমরুজি মুখ নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মুখখানা হালকা নীল রঙের হয়ে গেল। দীপু আগেও লক্ষ্য করেছে, ডমরুজির মন খারাপ হলেই মুখের রং বদলে যায়। ডমরুজি আস্তে আস্তে বললেন, হ্যাঁ, এবার তোমার সেখানে যাওয়াই উচিত। তোমার বাবা তোমাকে খুঁজতে এসেছেন। শোনো দীপু, তুমি কিন্তু নিজের ইচ্ছেতেই এখানে এসেছিলে, আমি তোমাকে জোর করে আনিনি। দীপু বলল, হ্যাঁ, আমি তো ইচ্ছে করেই এসেছি, কিন্তু এবার তোমাকে ফিরতে হবে। আমি সে ব্যবস্থা এক্ষুনি করে দিতে পারি। তবে তুমি কি একা ফিরতে চাও, না তোমার জ্যাঠামশাইকেও সঙ্গে নেবে? জ্যাঠামশাইকে তো নিতেই হবে, তাকে খুঁজতেই তো এসেছি। তোমার পক্ষে ফেরা সোজা, কিন্তু তোমার জ্যাঠামশাইকে নিয়ে একটু মুশকিল হবে। উনি যে ফিরতে চান না, তুমি ওকে বোঝাতে পারবে? হ্যাঁ, পারবো। জ্যাঠামশাই কোথায়? আমি তোমার স্বপ্ন ভেঙে দিচ্ছি। এবারে তুমি তোমার জ্যাঠামশাইকে খুঁজে নাও, আমি তোমার পাশে থাকবো না, তাহলে অসুবিধে হবে। তোমরা ফিরে যাবে, আমার আর কোনো দিন ফেরা হবে কিনা কে জানে। বিদায় দীপু। তারপরে ডমরুজির চেহারাটা মিলিয়ে গেল। একটু দূরে দেখা গেল ছোট আম গাছটাকে। সেটা আবার বাতাসে দুলছে। মাথার ওপরে একটা প্লেনের শব্দ শোনা গেল। এবারে দীপু বুঝতে পারল সত্যি সে জেগে উঠেছে। সে শুয়ে আছে আম বাগানে। গায়ে খুব চড়া রোদ লাগছে। কাছে দূরে অনেক রকম শব্দ। স্বপ্নের মধ্যে এত শব্দ শোনা যায় না। সবকিছুই নরম নরম মনে হয়। দীপুর দারুণ খিদে পেয়ে গেল। ডমরুজির সঙ্গে যে কতদিন ধরে ঘুরছে কে জানে, এর মধ্যে তো সে কিছুই খায়নি। খিদের চোটেই দীপু উঠে পড়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। এই আমবাগানটা আগে সে ভালো করে লক্ষ্যই করেনি। মাঝে মাঝে স্বপ্ন ভেঙে অস্পষ্ট একটু দেখেছে। এখন সে দেখতে পেল যে বাগানটা বেশ অনেকখানি বড়। একদিকে একটা ভাঙা বাড়ি, তার পাশে একটা পুকুর। বাড়িটা দেখলেই বোঝা যায় এ বাড়িতে কোনো মানুষজন থাকে না। দু একটা কাঁচা আম পড়ে আছে মাটিতে। দীপু সেগুলোই কুড়িয়ে কুড়িয়ে খেতে লাগলো। দারুণ টক। জ্যাঠামশাই গেলেন কোথায়? ডমরুজি বলে গেলেন জ্যাঠামশাইকে খুঁজে নিতে। স্বপ্নের মধ্যে জ্যাঠামশাইকে দেখতে পাওয়া খুব সহজ ছিল। এখন দীপুকে খুঁজতে হবে। আচ্ছা, জ্যাঠামশাই তো এখানে আরও আগে থেকে রয়েছেন, তার খিদে পায় না? খুঁজতে খুঁজতে দীপু দেখল পুকুরের ধারে একটা ছোট ঘর। আগেকার দিনে বোধহয় সেটা স্নান করে উঠে জামা কাপড় ছাড়ার ঘর ছিল। সেই ঘরের মেঝেতে একটা খাটিয়ার ওপর শুয়ে আছেন জ্যাঠামশাই। তার মুখে ৬-৭ দিনের খোঁচা খোঁচা দাড়ি। তিনি চোখ বুজে ঘুমোচ্ছেন। তার ঠোঁটে মৃদু মৃদু হাসি। দীপু আগে জ্যাঠামশাইকে যখন দেখেছে তখন তার মুখে দাড়ি ছিল না। স্বপ্নে তাহলে চেহারাটাও বদলে যায়? সে আস্তে গায়ে হাত রেখে ডাকল, জ্যাঠামশাই,
জ্যাঠামশাই। 2-3বারের ডাকেও সাড়া পাওয়া গেল না। তখন দীপু বেশ জোরে ঝাঁকুনি দিল। জ্যাঠামশাই এবারে বিরক্তভাবে চোখ মেলে বললেন, কে? এই তুই কে রে? ও কেষ্ট, তাই না? আমার ঘুম ভাঙালি কেন রে? দীপু বলল, আমি কেষ্ট নই জ্যাঠামশাই, আমি দীপু। জ্যাঠামশাই চোখ কুঁচকে ভালো করে দেখলেন, তারপর অবাক হয়ে বললেন, দীপু, তুই এখানে এলি কি করে? এখানকার সন্ধান তো কেউ জানে না। জ্যাঠামশাই, একটু আগেই তো আপনার সঙ্গে দেখা হয়েছে, মনে নেই? সেই যে একটা নদীর ধারে। ইস, তুই আমার ঘুম ভাঙিয়ে দিলি। কি চমৎকার একটা স্বপ্ন দেখছিলুম জানিস? কাকে দেখছিলুম বলতো? ইরানিকে। আমি ইরানির স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছিলুম। খুব সুবিধে হয়েছিল। আমি ওকে আমার খবর সব বলে দিচ্ছিলুম, ও তোর বাবাকে জানিয়ে দিত। আমার সঙ্গে ও দিদির দেখা হয়েছিল। আমি দিদিকে বলে দিয়েছি আমরা এই আম বাগানে আছি। চলুন জ্যাঠামশাই, সময় হয়ে গেছে, আমাদের এবারে ফিরে যেতে হবে। হ্যাঁ, তুই বলিস কি? ফিরে যাব? কোন দুঃখে? এখানে চমৎকার আছি, কোনো ভাবনা চিন্তা নেই, শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখা। কত সুন্দর জিনিস যে দেখলুম। জ্যাঠামশাই, জানেন কি, বাবা পর্যন্ত আমাদের খোঁজে এখানে চলে এসেছেন। আপনি এখানে কতদিন শুয়ে থাকবেন? তুই এক কাজ কর দীপু, তুই চলে যা। তোর পড়াশোনা আছে, তোর মা চিন্তা করবে। তুই এখানে বসে আছিস কেন? যা, দৌড়ে চলে যা। কি করে যাবি জানিস তো? এই আম বাগানটা পার হলেই দেখবি একটা খাল। সেই খালের ধার দিয়ে সোজা হেঁটে যাবি। তারপর এক সময় দেখবি সেই খালটা একটা নদীতে মিশেছে। তখন নদীর ডান পাশ ধরে আর খানিকটা গেলেই শ্মশান দেখতে পাবি। সেখান থেকে আমার বাগান তো কাছেই। জ্যাঠামশাই, আপনাকে না নিয়ে আমি যাব না। দূর পাগল, আমার সঙ্গে তোর ফেরার কি সম্পর্ক? তুই তো আমাকে দেখেই গেলি। ফিরে গিয়ে সবাইকে বলবি আমি ভালো আছি। না, আপনি চলুন। দীপু জ্যাঠামশাইয়ের হাত ধরতেই তিনি বেশ রেগে গেলেন। চোখ কটমট করে বললেন, ওরকম অসভ্যতা করে না দীপু, হাত ছাড়। আমি যাব না, তুই ফিরে যা বলছি। দীপু বলল, আমি তো এই আমবাগানটা চিনে গেলাম, এখানে যদি বাবাকে ডেকে নিয়ে আসি? জ্যাঠামশাই বললেন, এলেও আর আমাকে খুঁজে পাবি না। এখন বিরক্ত করিস না তো, আমাকে একটু ঘুমোতে দে। জ্যাঠামশাই, আপনার খিদে পায় না? চুপ, এখানে খিদের কথা উচ্চারণ করতে নেই। জ্যাঠামশাই আবার পাশ ফিরে শুয়ে পড়লেন। চোখ বুজে গেল। দীপু বুঝতে পারল না সে এখন কি করবে। ইরানের সঙ্গে স্বপ্নে দেখা হয়ে যাওয়ার পর তার মনটা খারাপ লাগছে। এখানে আর একটুও থাকতে ভালো লাগছে না। কিন্তু জ্যাঠামশাই এরকম জেদ করলে তো মুশকিল। সে তো আর জ্যাঠামশাইকে জোর করে টেনে নিয়ে যেতে পারে না। ডমরুজির সঙ্গে আর একবার দেখা হলেই ভালো হতো, কিন্তু ডমরুজি যে বললেন বিদায় দীপু, তার মানে ওর সঙ্গে কি আর দেখা হবে না? উনি নিজে ইচ্ছে না করলে তো ওর সঙ্গে দেখা করার কোনো উপায় নেই। জ্যাঠামশাই এর মধ্যে আবার ঘুমিয়ে পড়েছেন। মুখ দিয়ে একটা শব্দ করলেন, যেন কোনো ব্যথায় উহ করছেন। এখন আর ঠোঁটে হাসি নেই। তিনি বিড়বিড় করে বললেন, না ডমরুনাথ, আমি যাব না। তুমি কেন আমাকে ভয় দেখাচ্ছ? আমি পারবো সহ্য করতে। উহ উহ। জ্যাঠামশাই চোখ মেলে দীপুর দিকে তাকালেন। তার মুখে একটা ভয়ের ছাপ। এক দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে থেকে তারপর তিনি বললেন, ওহ দীপু, তুই কি সর্বনাশ করলি আমার! তুই খিদের কথা বললি, আর আমি অমনি শুধু খিদের স্বপ্ন দেখতে লাগলুম। চতুর্দিকে কত মানুষ খেতে পাচ্ছে না। ডমরুনাথকে দেখে বললুম আমাকে অন্য স্বপ্ন দাও। সে বলল তোমাকে ফিরে যেতে হবে, নইলে এখন থেকে এই স্বপ্নই দেখবে। সব স্বপ্নই তো সুন্দর নয়। ওরে দীপু, খিদে যে আমার পেট জ্বলে যাচ্ছে। দীপু বলল, কাঁচা আম খাবেন? কাঁচা আম? তাতে যে আমার দাঁত চুকে যাবে। তবু দে, তাই দে, থাকতে পারছি না। তাহলে এ ঘর থেকে বেরিয়ে চলুন, বাগানে আম আছে। জ্যাঠামশাই প্রায় দৌড়েই চলে এলেন বাগানে। নিজেই একটা আম কুড়িয়ে নিয়ে কামড় বসালেন। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, উফ, বড্ড টক। বুড়ো মানুষে এ জিনিস খেতে পারে? দীপু বলল, তাহলে? জ্যাঠামশাই বললেন,
তাহলে আর কি হবে, চল তাহলে ফিরেই যাই। আর খিদে সহ্য করতে পারছি না, গরম ভাত খেতে ইচ্ছে করছে, আর একটু ঘি আর আলু সিদ্ধ। তোর ইচ্ছে করছে না? দীপু বলল, খুব। জ্যাঠামশাই দীপুর হাত ধরে হাঁটতে শুরু করলেন। আমবাগানটা পার হয়ে আসার সময় একবার থমকে দাঁড়িয়ে বললেন, আমার স্বপ্ন কি একেবারেই ভেঙে গেল? আর ডমরনাথকে দেখতে পাবো না? দীপু বলল, রোজ রাত্রিরে ঘুমিয়েই তো আমরা স্বপ্ন দেখি, তখন ওকে দেখতে পাবো না? জ্যাঠামশাই বললেন, না রে, সে স্বপ্ন তো আলাদা। ডমরনাথ আমাকে আর তোকে স্বপ্নের জগতে নিয়ে এসেছিল। কষ্ট হচ্ছে রে যেতে, এদিকে খিদের কষ্ট সহ্য হচ্ছে না। দীপু দেখল কাছেই একটা আম গাছের ডগা খুব বেশি নড়ছে, অন্য গাছগুলো শান্ত। ওই গাছটা ওরকম করছে কেন? ওখানে কি ডমরজি আছেন? কি জানি। ওরা খালপাত ধরে হাঁটতে লাগলো জোরে জোরে। খিদে টানি ওদের টেনে নিয়ে যাচ্ছে। খানিক বাদে দূরে একটা গোলমাল শোনা গেল। কয়েকজন লোক ছুটে আসছে। সবার আগে দেখা গেল ইরানিকে। কি করে ইরানি এই রাস্তাটা চিনতে পারল? সে কথা চিন্তা করার আর সময় হলো না। দূর থেকেই ইরানি ডেকে উঠল, দীপু। সেও উত্তর দিল, দিদি, আমরা এসে পড়েছি। দীপুর বুকটা ধক ধক করছে। হঠাৎ সাংঘাতিক একটা উত্তেজনা বোধ করছে সে। আকাশে ঘনিয়ে এসেছে মেঘ, জোর হাওয়া উঠল, বজ্রপাতের শব্দ হলো। তার মানে ডমরজি কাছেই আছেন, তিনি নামবার চেষ্টা করছেন। তিনি দেখতে পাচ্ছেন ওদের সবাইকে। দীপু আকাশের দিকে তাকালো। সে ডমরজিকে দেখতে পেল না, আর কোনোদিনই কি দেখতে পাবে না? শুনছিলেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালো পর্দার ওদিকের শেষ পর্ব। কেমন লাগলো গল্প শোনার জন্য অপেক্ষা করব। পরের দিন এসে হাজির হব আবার নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।